শিবপুরা নামের একটা গ্রাম ছিল। গ্রামে একটি গরিব মহিলা পুষ্পা নিজের মেয়ে চম্পার সঙ্গে মাটির একটা বাড়িতে থাকতো আর ছোট মোটো কাজ করে নিজের আর নিজের মেয়ের জীবন যাপন করত। একদিন সন্ধেবেলা যখন পুষ্পা কাজ করে বাড়ি ফিরল তখন, মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি কি আমার জন্য কিছু খাবার এনেছো? না মামনি, আজকে যেখানে কাজ করছিলাম সেখান থেকে শুধু চালই পেয়েছি। তো কি আমাদেরকে আজও শুধু চাল খেয়েই থাকতে হবে? হ্যাঁ মামনি, আজকে এটা দিয়ে কাজ চালিয়ে দাও, কালকে কিছু ভালো নিয়ে আসবো। তুমি তো প্রতিদিন এমনটাই করো। দাঁড়াও, আমি চালটা সিদ্ধ হতে দিয়ে দিই। পুষ্পা চালটা সিদ্ধ করে চম্পা আর নিজের জন্য বাড়ল। খাবার পর দুজন ঘুমাতে চলে গেল। পরদিন সকালবেলা পুষ্পা নিজের মাটির বাড়িটাকে লেপাপোতা করছিল। তখনই চম্পা বলল, কি মা, তুমি প্রতিদিন এটা করো? চম্পা, তুমি জানো তো কি আমাদের বাড়িটা মাটির, তাই এটাকে লেপে রাখাটা দরকারি। গোটা গ্রামে শুধু আমাদের বাড়িটাই মাটির। আরে চম্পা, তুমি তো জানোই কি আমাদের কাছে ওই লোকেদের মতন এত পয়সা নেই। তো কি আমাদের বাড়িতে অন্য বাড়িদের মতন কখনো আরাম হবে না? ভগবানের ওপর বিশ্বাস রাখো, ভগবান কিছু না কিছু আমাদের জন্য ভেবেছেই। তুমি সব সময় এমনটাই বলো। এইসব কথা ছাড়ো আর বাড়ির দিকে লক্ষ্য রেখো। আমাকে এখন কাজেও বেরোতে হবে, আসার সময় কিছু খাবার জিনিস নিয়ে আসবো। পুষ্পা কাজ করতে নিজের মালকিনের বাড়িতে চলে গেল। মালকিন, আজকে কিছু কাজ আছে। হ্যাঁ, কিছু বাসন ধুয়ে দিতে হবে আর উঠোনটা ঝাড়ু দিয়ে দিতে হবে। মালকিন, আজকে চালের সঙ্গে একটু পয়সাও দেবেন, আমার মেয়েটা কিছু ভালো খাবার জন্য জেদ করছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন গিয়ে কাজ করো। সন্ধ্যাবেলা পুষ্পা নিজের কাজ শেষ করে মালকিনের কাছে গেল। মালকিন, আমি আমার কাজ শেষ করে ফেলেছি, আপনি আমাকে চাল আর কিছু পয়সা দিয়ে দিন। দাঁড়াও, নিয়ে আসছি। মালকিন ভেতর থেকে কিছু চাল আর পয়সা নিয়ে আসলো আর পুষ্পাকে দিল। ওতে পুষ্পা বলল, মালকিন, এটা তো খুব অল্প পয়সা, এটা দিয়ে তো আমি কিছুই নিতে পারবো না। যা আছে এটাই আছে, নিতে হলে নাও, না হলে চলে যাও। ঠিক আছে মালকিন, আমি আসি গিয়ে। পুষ্পা মালকিনের বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর মিষ্টির দোকানে গেল। আরে ভাই, এটুকু পয়সা দিয়ে কিছু পাওয়া যাবে কি? হ্যাঁ, একটা সিঙ্গারা এসে পড়বে। বাস একটাই? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, মেয়ের জন্য নিয়ে যাব। মিষ্টির দোকানওয়ালা পুষ্পাকে একটা সিঙ্গারা দিয়ে দিল আর পুষ্পা ওটা নিয়ে বাড়ি এসে পড়ল আর বাড়ি পৌঁছিয়ে বলল, চম্পা, এই নাও, আমি তোমার জন্য সিঙ্গারা এনেছি। বাস একটাই সিঙ্গারা? ঠিক আছে, কিছু তো আছে, অন্যদিন তো এটাও পাওয়া যায় না। চম্পা সিঙ্গারাটা খেতে খেতে, মা, তুমি নিজের জন্য আনোনি? মালকিন অতটুকুনি পয়সা দিয়েছিল, তুমি চিন্তা করো না, আমি অন্য কোনো দিন খেয়ে নেব। দাঁড়াও, আমি চালটা বসিয়ে দিই। মা মেয়ে দুজন ভাত খেয়ে ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা পুষ্পা বাড়ি থেকে বাইরে আসলো। তখনই ও বাড়ির বাইরে একটা আংটি পেল। আংটিটা উঠিয়ে পুষ্পা বলল, এটা কার আংটি? বোধহয় কারোরটা পড়ে গেছে, হতে পারে খুঁজতে আসবে, আমি এটাকে সামলে রেখে দিই। পুষ্পা আংটিটা রাখছিলই কি পেছন থেকে চম্পা আওয়াজ দিল, মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমার পেটটা ব্যথা করছে। পুষ্পা চম্পার কপালে হাত দিল। আরে, তোমার তো খুব জ্বর, মনে হয় কালকের সিঙ্গারাটা ভালো ছিল না, মনে হয় ওটার জন্যই এমনটা হয়েছে। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি ঠান্ডা জলের পট্টি দিয়ে দিচ্ছি আর কাড়া বানিয়ে আনছি। ঠিক আছে। পুষ্পা চম্পার জলপট্টি করছিল আর তারপর ওকে কাড়া বানিয়ে দিল। তুমি আরাম করো, আমি কাজে যাই, সন্ধ্যার মধ্যে তোমার শরীর ভালো হয়ে যেতে লাগে। পুষ্পা কাজে চলে গেল আর সারা দিন কাজ করে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরল তো দেখলো চম্পার শরীরের অবস্থায় কোনো উন্নতি হয়নি। পুষ্পা চম্পাকে জিজ্ঞাসা করলো, তোমার শরীরটা তো একদমই ঠিক হয়নি, তুমি কি ভালো করে বিশ্রাম করেছো নাকি এদিক ওদিক ঘুরছিলে? না মা, কোথাও যাইনি, পেটের ব্যথাটা তো কম হয়ে গেছে, কিন্তু বাকি সব জিনিস যেমন ছিল তেমনই আছে। দাঁড়াও, আমি গ্রামের বৈদ্যকে ডেকে আনছি। পুষ্পা বৈদ্যকে ডাকতে চলে গেল আর ওনাকে ডেকে নিয়ে আসলো। বৈদ্য চম্পাকে দেখার পর বলল, আমি ওকে কিছু জড়িবুটি দিয়ে দিচ্ছি, যদি এতেও শরীরটা ঠিক না হয় তাহলে তোমাকে ওকে শহরের ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে পুষ্পা বলল, তার জন্য তো অনেক পয়সার দরকার পড়বে বৈদ্য মহাশয়। হ্যাঁ, আমি তো গ্রামের, তাই বেশি পয়সা নেই না, ওনারা মানবেন না। বৈদ্যর থেকে ওষুধ খেয়ে চম্পার শরীরে কিছু তো উন্নতি হলো, কিন্তু বিশেষ কিছু হলো না। চম্পার শরীরে কিছু উন্নতি না হতে দেখে পুষ্পা ভাবলো, আমার কি চম্পার জন্য সেদিন যে আংটিটা পেয়েছিলাম ওটা বিক্রি করে দেওয়া উচিত? কিন্তু যদি ওটা কেউ খুঁজতে আসে তো আমি কি বলবো, যেটা আমারই না, আমার ওটা বিক্রি করা উচিত না। পুষ্পা কিছুক্ষণ ভাবার পর আংটিটা বিক্রি না করার নির্ণয় নিল আর ঘরের পদ্ধতি দিয়ে চম্পার চিকিৎসা করতে থাকলো। একদিন সকালবেলা যখন পুষ্পা ঝাড়ু দিচ্ছিল তখন ওর বাড়ির সামনে একটা সুন্দর শাড়ি পরা একজন মহিলা আসলো।
আমার আপনার কাছে একটু কাজ আছে। হ্যাঁ বলুন, আপনি কি এখানে কোনো আংটি পেয়েছেন? আমি ওটা খুঁজছি, বোধহয় এখানে পড়ে গিয়েছিল। হ্যাঁ, আমি একটা আংটি তো পেয়েছিলাম। দাঁড়ান, আমি নিয়ে আসছি। পুষ্পার আসতে একটু দেরি হয়ে গেল। এই নিন আপনার আংটি। ও, আমার একটু সময় লেগে গেল। আমার মেয়েটার শরীরটা ভালো নেই, তাই। হ্যাঁ, এটাই আমার আংটি। ধন্যবাদ। আপনার মেয়ের কি হয়েছে? আপনি যদি খারাপ না পান, তাহলে কি আমি আপনার মেয়েটাকে একটু দেখতে পারি? জানি না, অন্যবার এমন কিছু হলে ভালো হয়ে যেত, কিন্তু এবার তো ওর শরীরটা ভালোই হচ্ছে না। মহিলা চম্পাকে দেখার পর বলল, ওর শরীরটা তো খুব খারাপ। কোনো ডাক্তারকে কেন দেখাননি? ডাক্তারের জন্য পয়সা ছিল না। আমি তোমার সততা দেখে খুব খুশি হয়েছি। মেয়ের শরীর খারাপ হওয়ার পরেও তুমি আংটিটা বিক্রি করনি। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু করি। মহিলা চুটকি বাজানোর সঙ্গে সঙ্গে চম্পা একদম ভালো হয়ে গেল। মহিলা এমনটা করায় পুষ্পা বলল, আপনি কে? আপনি এমন কি করলেন কি চম্পা একদম ভালো হয়ে গেল? আমি নন্দন লোকের জাদুকরনী। এখানে একটা কাজে এসেছিলাম, তখনই আমার আংটিটা এখানে পড়ে গিয়েছিল। তখন থেকেই আমি আমার আংটিটা খুঁজছিলাম। আপনার খুব খুব ধন্যবাদ। জাদুকরনী তারপর চম্পাকে জিজ্ঞাসা করলো, বলো মামুনি, তোমার কি আরো কিছু চাই? যদি হতে পারে, তাহলে আমাদেরও বাড়িতে যদি আমরা অন্যদের মতন সুখ সুবিধা পেয়ে যেতাম তো ভালো হতো। আমি তোমাদের বাড়িটাকে জাদুই মাটির বাড়ি বানিয়ে দিই, এতে সব সুখ সুবিধা থাকবে। আর পুষ্পা, আমি তোমাকে একটা মাটির পুতুলে দিচ্ছি, যেটা দিয়ে বানানো মাটির জিনিসপত্র তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। জাদুকরনী চুটকি বাজালো আর মাটির ঘরটা সুখ সুবিধা দিয়ে ভরে গেল। তারপর জাদুকরনী ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। ওর কাছে থাকার জন্য কোনো বাড়ি ছিল না, আর ওর পরিবারেও কেউ ছিল না। একাই গ্রামে ঘুরে ঘুরে খাবার চাইতো, আর যেখানেই জায়গা পেত সেখানেই শুয়ে পড়তো। পৃথিবীতে সবার কাছে কেউ না কেউ আছে, কিন্তু আমার কাছে কেউ নেই। জানি না ভগবানের কি ইচ্ছা। একদিন নমন মন্দিরের বাইরে বসেছিল আর সবার কাছে খাবার চাইছিল। তখনই গীতা নামের একটি মেয়ে মন্দিরে দর্শন করতে আসলো। নমন ওর কাছেও খাবার চাইলো। কিছু খেতে দিন, এখন তো কিছু নেই আমার কাছে, বাস এই প্রসাদটুকুই বেঁচে আছে, এটাই দিয়ে দিই। গীতা নমনকে প্রসাদ দিয়ে দিল আর ওকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় থাকেন আর আপনার পরিবারের লোকেরা কোথায়? জি, আমার কাছে কেউ নেই, আমি একাই থাকি। আমি খুব দুঃখ পেলাম এটা শুনে। আমার বাড়ি এখানেই কাছেই। কালকে আমার জন্মদিন, আপনি আমার বাড়িতে আসবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যদি খাবার পাওয়া যাবে তাহলে আমি নিশ্চয়ই আসব। কেন না, খাবার নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি এসে পড়বেন। নমন পরের দিন ফাটা ছেঁড়া কাপড় পরে গীতার বাড়িতে আসলো। গীতার বাড়িটা খুব সুন্দর ছিল। নমন ভয়ে ভয়ে গীতার বাড়ির ভেতরে গেল। সবাই ওকে বাইরেই আটকে দিল। গীতা ওকে দেখে ফেলল। আরে, ওনাকে আসতে দিন ভেতরে, আমি ওনাকে চিনি। নমন ভেতরে আসলো। আমি তো আগে কখনো এরকম কিছুই দেখিনি। কত সুন্দর এই সব কিছু। বলো, তুমি কি খাবে? এখানে অনেক কিছু আছে খাবার। আসো, আমি তোমাকে নিয়ে যাই। গীতার বাবা গীতাকে নমনের সঙ্গে দেখে ফেলল। এখন এই গীতা কোন গরিব ভিখারিকে উঠিয়ে এনেছে? এক্ষুনি জিজ্ঞাসা করছি। গীতার বাবা গীতার কাছে আসলো। আরে গীতা, ওকে, এখন তুই কাকে নিয়ে এসে পড়েছিস আমার বাড়িতে? বাবা, ওর নাম নমন, আমি ওকে খেতে দেখেছি। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যাকে তাকে বাড়িতে নিয়ে এসো না। দেখো তো একটু ওকে। আরে বাবা, ও ভালো, মানলাম কি একটু গরিব, তো কি হয়েছে? এক্ষুনি ওকে এখান থেকে যেতে বলো। গীতার বাবা নমনকে বাড়ি থেকে বের করে দিল। নমন মন খারাপ করে আবার মন্দিরের কাছে এসে বসে পড়ল। পরদিনও গীতার দেখা নমনের সঙ্গে হলো। ও ওই মন্দিরের বাইরেই বসেছিল। নমন, আমাকে ক্ষমা করে দাও, কালকে বাবার জন্য আমি তোমাকে আটকাতে পারিনি। গীতা নমনের সঙ্গে কথা বলতে আসছিলই, তখনই নমন ওখান থেকে উঠে চলে গেল। গীতা আবার ওর কাছে গেল। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনার বাবা একদম ঠিক বলছিলেন। আপনার আর আমার কোনো মিল নেই। আমি তো আপনার সামনে দাঁড়ানোরও যোগ্য না। আপনি চলে যান এখান থেকে, আমার সঙ্গে কখনো কথা বলবেন না, আর আমিও আপনাকে কখনো অসুবিধা করব না। না নমন, এমন কথা না, আমার এসবে কোনো তফাৎ হয় না। ওটা তো আমার বাবার চিন্তাধারা, আমার না। আমার তোমাকে আমি তোমার সাথে কথা বলবো। এমন করে গীতা আর নমনের মধ্যে কথা হতে থাকলো। অনেক মাস কেটে গেল, আর তারপর একদিন গীতা নমনকে বলল, নমন, তুমি জানো আমার বাবা আমার বিয়ে করিয়ে দিচ্ছে। আরে বাহ, এটা তো খুব আনন্দের কথা। না, এটা খুশির কথা না, কারণ আমি ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাই না। আমার বাবা জোর জার করে আমার বিয়ে ওই ছেলেটার সঙ্গে করিয়ে দিচ্ছে। কিন্তু আমি এতে কি সাহায্য করতে পারি? তুমি তো সবকিছু করতে পারো। তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও, আমার তোমাকে ভালো লাগে, তাই তো আমি ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাই না। না না, আমি বিয়ে করতে পারবো না। আমার কাছে তো চাকরিও নেই আর একটা বাড়িও নেই, আমি আপনাকে কোথায় রাখবো? কি হয়েছে, তোমার কাছে কিছু নেই তো? আমার কাছে তো সবকিছু আছে না। চলো গিয়ে বিয়ে করে নি, তারপর আমরা আমাদের বাড়ি যাব। গীতা নমনের সঙ্গে জোর জার করে বিয়ে করে নিল, আর নমনের সঙ্গে